সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আপনার মোবাইল ফোন কিংবা ল্যাপটপের ডিসপ্লেতে আমাকে দেখছেন, আমি আপনকে দেখছেন, আমি আপন আমার অন্তঃস্থল থেকে আপনাকে জানাচ্ছি এক পৃথিবী ভালোবাসা ডিয়ার ভিউয়ার্স। যেহেতু আপনি এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, তার মানে আপনি কোনো একটা মানুষের জীবনের গল্প শুনতে চান। অলরাইট, আজকে আমি আপনাকে সালমানের জীবনের গল্প শোনাবো। প্রতিটা গল্প বলার সময় আমি আপনাকে রিকোয়েস্ট করি, অনেক বেশি রিকোয়েস্ট করি যে আপনি গল্পের শেষ পর্যন্ত শুনবেন, কারণ গল্পের যদি শেষ পর্যন্ত না শোনেন তাহলে আপনি এই গল্পের কোনো অর্থ খুঁজে পাবেন না। আর প্রতিটা গল্প থেকে কিছু না কিছু শেখার আছে, আর আপনি যদি শিখতে পারেন, আপনি যদি এই গল্প থেকে কিছু শিখতে পারেন, তবেই আপনার এই 30 মিনিট সময় কাজে লাগবে, নয়তো বিতাই গেল। আর গল্প থেকে কিছু শেখার জন্য গল্পটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম হচ্ছে সালমান, আমার গ্রামের বাড়ি রংপুর। রংপুরে মানুষগুলো একটু সহজ সরল হয়। সহজ সরল ছিলাম বলেই তো এই নিষ্ঠুর সমাজ আমাকে ঠকিয়ে দিল। ছোটোবেলায় আমার মা মারা যায়, আমার যখন 4 বছর ঠিক তখন আমার মা মারা যায়। আমার মায়ের চেহারাটা আমার ঠিক মনে নাই, একদম 4 বছর থেকে আজকের এই মুহূর্তটা পর্যন্ত বাবা মা দুজনের ভালোবাসা একাই বাবা আমাকে দিয়েছে। বাবার কাছ থেকে আমি এত বেশি ভালোবাসা পেয়েছি যা বলে মুখে আমি বোঝাতে পারবো না। আমার বাবার সারা পৃথিবীটা একদিকে, আমি একদিকে ছিলাম, আমার স্পষ্ট মনে আছে। আজ আমি 20 বছরের একটা ছেলে, ঠিক 4 বছর থেকে আজ 20 বছর পর্যন্ত আমায় যদি কেউ আমার মায়ের কথা জিজ্ঞেস করে, আমি আমার বাবার নাম বলি, তখন মানুষজন হাসতে থাকে, আরে তোর বাবা কী করে তোর মা হয়। আমি আসলে এই দুনিয়াটাকে বোঝাতে পারবো না। আমার বাবার কাছ থেকে আমি বাবা মা দুজনের ভালোবাসা কত নিখুঁতভাবে পেয়েছি। আমার বাবা আমাকে কখনো মায়ের শূন্যতা বুঝতেই দেয়নি। আমার বাবা মানুষের খেতে খামারে কাজ করতো, খুব অল্প টাকা আয় করতো, যেটা দিয়ে আমাদের সংসারটা চলে যেত। বাসায় সব রকম কাজগুলো আমি করতাম, বাসা পরিষ্কার করা, রান্নাবান্না করা, বাবার কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে বাসায় যাবতীয় যত কাজ আছে সব কাজগুলো আমি করতাম। বাবার ভালোবাসা নিয়ে আমার জীবনটা হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমি আমার বাড়ির কথাটা বলে রাখি, আমার বাড়িটা ছিল একটা টিনের ঘর, খুব ঘড়ি বেড়ি যে ছোটো টিনের ঘরগুলো হয় না, 2 রুমের একটা টিনের ঘর ছিল। বাবা এক রুমে থাকতো, আমি এক রুমে থাকতাম। বাইরে ছিল আমাদের রান্নাঘর, বাথরুম থেকে শুরু করে সব কিছু। বাট আমাদের বাড়ির একটু পিছনে একটা জমিদার বাড়ি আছে। জমিদার বাড়ি বলতে আমাদের এলাকার সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক, আমাদের গ্রামের সবচেয়ে মোড়ল যাকে বলে, ওই মোড়লের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির ঠিক পিছনে। তো মোড়লই সবসময় আমার বাবাকে বলে যে তুই এই জায়গাটা ছেড়ে দে, আমি তোকে একটা জায়গা কিনে দিব, তো ওই জায়গায় গিয়ে ঘর বানা, কারণ আমার রাজপ্রাসাদের সামনে তোর এই কুড়ে ঘরটা সত্যি অনেক বড় বেমানান। কিন্তু আমার বাবা বলে যে না, আমি জন্ম থেকে এখানে বড় হয়েছি, আমি এটা কখনোই বিক্রি করব না। তো এটা নিয়ে মোড়ল আমাদের সাথে সবসময় ঝগড়া করে, আমার বাবাকে সবসময় আমার সামনে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, অনেক সময় অনেক রকম অপমানও করে। তো আমরা কোনো কিছুই বলি না, যেহেতু গ্রামের অসহায় গরিব মানুষ আমরা, যার জন্য আমরা আমাদের মতো করে আমাদের জীবনটা পার করতেছি। তো আমার স্পষ্ট মনে আছে, আমি আসলে কখনোই ওই বাড়ির যখন খুব ছোট ছিলাম তখন হচ্ছে ওই বাড়ির একটা মেয়ে ছিল, মেয়ের নাম হচ্ছে শিউলি। শিউলির সাথে আমার ছোটোবেলায় অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল। মানে আমি আসলে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছিলাম, তো ক্লাস 3 পর্যন্ত আমি শিউলির সাথে একসাথে স্কুলে যেতাম। শিউলি অনেক ভালো মেয়ে ছিল, এটা আসলে না বললেই নয়। ওর বাবা যেমনই হোক, ওর মা যেমনই হোক, কিন্তু শিউলি খুব ভালো ছিল। ছোটোবেলা থেকেই হচ্ছে আমি ওকে দেখে আসছি, অনেক ভালো লক্ষ্মী টাইপের একটা মেয়ে ছিল। তো আমাদের হচ্ছে এখানে নববর্ষ ছিল, মানে হচ্ছে যেটাকে বাংলা নববর্ষ বলে। তো সেখানে অনেক মেয়েরা হচ্ছে এখানে মেলা বসে, আমাদের বাড়ির ঠিক সামনে মেলার মধ্যে আসছিল। তো সেদিন শিউলি অনেক সাজুগুজু করে আসছিল। মানে প্রথম এক দেখে আমি তাকে চিনতেই পারি না, পিছন থেকে যে জিজ্ঞেস করলাম, আরে আপনি কি শিউলি? পরে বলে হ্যাঁ, আপনি আমাকে চিনতে পারেন না? আমি বললাম না, এই তো দেখে চিনে যাচ্ছে না। তো বলে হ্যাঁ, আমি শিউলি। তো শিউলির সাথে আমি সেদিন অনেকক্ষণ ধরে কথাবার্তা বলি, আমার ভীষণ ভালো লাগে ওর সাথে কথাবার্তা বলতে, কারণ ও খুব নরমভাবে কথা বলে, মুখের মাঝে অনেক মায়া, কথার মাঝে অনেক বেশি মায়া, ভালোবাসা আছে। তো কথা বলে আমার অনেক ভালো লাগে, তার সাথে আমি অনেকক্ষণ কথাবার্তা বলি। একটা পর্যায়ে তার ছোট চাচ্ছু আমাকে দেখে ফেলে, অ্যান্ড দেখে ফেলে আমাকে অনেক বকাঝকা দেয় যে তুই শিউলির সাথে কেন কথা বলিস, আজকের পর থেকে তুই আর কখনো তার সাথে কথা বলবি না। তো যাই হোক, আমি এরপর থেকে যেহেতু তারা অনেক বড়লোক মানুষ, তাদের সাথে ওভাবে আসলে কথাবার্তাও বলি না। মাঝে মাঝে রাস্তায় দেখা হলে কেমন আছিস, ভালো আছিস, এরকমই আসলে, আর খুব বেশি কিছু না। আর আমি তাকে সবসময় আসলে আপনি করে সম্বোধন করি, সে মাঝে মাঝে তুই তুমি অথবা আপনি করেও বলে। তো যাই হোক, একদিন আমি হচ্ছে পুকুর পাড়ে বসে আছি, শিউলি আসছিল পুকুরে বড়শি পাওয়ার জন্য। তো এটা ওদেরই পুকুর ছিল, আমি মাঝে মাঝে পুকুরে ওখানে গিয়ে বসে থাকতাম। তো শিউলি এসে আমাকে বলতেছে যে আমি তোমাকে একটা কথা বলবো, শুনবা? আমি বললাম কি, বলো। আমাকে সেদিন সে হঠাৎ করে তুমি করে সম্বোধন করলো, আমাকে সচরাচর এভাবে তুমি করে সম্বোধন করে না। তো সেদিন তার মুখ থেকে তুমি সম্বোধনটা শুনে আমার ভিতরে কেমন জানি একটা অন্যরকম অনুভূতি কাজ করতে শুরু করে। আমি এই অনুভূতির কথা কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না।
আমাকে বলে, সালমান আমি পুকুরে মাছ ধরবো, তুমি একটু সাথে সাথে হচ্ছে ডুলাটা ধরবা। ডুলা বলতে মাছ ধরার পর যেখানে রাখা হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ডুলাটা ধরবো। তো মাছ ধরতেছে পুকুরে নেমে নেমে, আর আমি ডুলা ধরো ওর চারপাশ ধরে হাঁটতেছি। আমাকে বলতেছে মানে পুকুরের পাড়টা অনেক বেশি ঢালু ছিল, যার জন্য আমি একটু দূরে আছি, ও কাছে আছে। আমাকে বলে, আরে ভাই আর একটু কাছে আসো, আমি মাছটা দিচ্ছি, অনেক বড় মাছ পড়ে যাবে। তো আমি যখন মাছটা কাছে নিচ্ছিলাম, যে হঠাৎ করে ও যখন মাছটা ডুলার ভিতর ঢুকাচ্ছিল, যে আমি হঠাৎ করে পুকুরে পড়ে গেলাম। অ্যান্ড পরে দুজনে পুকুরের মধ্যে অনেক বেশি দুষ্টমি করলাম। আমি আসলে বলে বোঝাতে পারবো না, আমার কাছে মনে হয় কি আমার জীবনের সবচেয়ে বেস্ট সময়টা সেদিন আমি কাটিয়েছি। আমি আসলে আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু মেয়েটাকে আমার খুব ছোটোবেলা থেকে ভালো লাগতো। বাট এত বড়লোক মানুষ, কখনো তাকে ভালোবাসার কথা বলবো আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। তো সেদিন সে আমাকে বলতেছে যে সালমান আমি তোমার সাথে কিছু কথা বলবো, তুমি একটু সন্ধ্যার সময় আমাদের বাসার এখানে আইসো। তা আমি বললাম যে সন্ধ্যার সময় বাসার এখানে আসবো, কী বলবা? পরে বলে, একটা কথা বলবো, তুমি আইসো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো যেমন কথা তেমন কাজ, যেভাবে বলেছি সেভাবেই আমি সেদিন সন্ধ্যাবেলায় ওর সাথে দেখা করার জন্য ওদের বাড়ির পিছনে যাই। আমার স্পষ্ট মনে আছে যখন ওর বাসার পিছনে চাই, ও একটা লাল কাপড় পরে আসছিল, আসলে এটা শাড়ি না, এক ধরনের ম্যাক্সি টাইপের কিছু একটা। তো এত ভালো লাগতেছিল, মানে এক দেখায় আমার মনটা যেন সে কেড়ে নিল। তার চোখে মুখে মায়া, ভালোবাসা। আমি তাকে কিছুই বলি নাই, জাস্ট তার মুখের দিকে তাকিয়ে আসছি। একেবারে সন্ধ্যা গধূলি, পুরা পুরা যেন আকাশটা লাল শাড়ি টিপ পড়ে আছে। গধূলি সন্ধ্যা সব কিছু মিলে আমার কাছে ভালোই লাগলো। সে আমাকে বলে, আজকে আমি তোমাকে একটা কথা বলবো সালমান, কিছু মনে করবো না তো? আমি বলি হ্যাঁ বলো। পরে বলে, তুমি যে আমাকে তুমি করে বলতেছো। আমি বলি আমি জানি না আমি কেন তুমি করে বলতেছি। আমি তাকে প্রথম মনে হয় তুমি করে ডেকে ফেললাম ভুল ভাল করে। তো যাই হোক, তুমি করে বললাম। দেন সেও কোনো কিছু মাইন্ড করলো না, আমার সাথে কথাবার্তা বলতেছে। একটা পর্যায়ে সে আমার হাতটা ধরলো, যখন একেবারে একটু গুটগুটে অন্ধকার হয়ে গেল। আমার হাতটা ধরে বলতেছে, সালমান আমি না তোমাকে অনেক পছন্দ করি। আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম যে তুমি আমাকে পছন্দ করো। বলে, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। তুই কখনো বলোনি তো? বলে, কখনো বলার সময় হয়নি, বলিনি তো, আজকে সময় হলো তাই বললাম। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে বলে, আমি বলি কি তুমি আমাকে বিয়ে করবা? পরে বলে, কেন না, তুমি যদি আমাকে বিয়ে করো অবশ্যই করবো। আমি বলি, তোমার আব্বা মেরে আমার হাড়গোড় ভেঙে দেবে, তোমার আব্বা কখনোই তোমাকে আমার কাছে বিয়ে দেবে না। ও বলে, আমার বাবা বিয়ে দিলে না দিলে নাই, কিন্তু আমি তোমাকে বিয়ে করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি করো তাহলে আমি রাজি আছি। সেদিনের পর থেকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট আর প্রতিটা সপ্তাহ যেন আমার আনন্দে উৎফুল্ল দিনগুলো কাটে। আমি তার মুখটা দেখলেই না কেমন যেন স্বর্গের সুখটা খুঁজে পাই। আমি জানি না, মেয়েটা শ্যামবরণ ছিল, তার মুখমণ্ডলটা বড় ছিল, তার সবসময় কপালে একটা টিপ দিয়ে রাখতো, আর ঠোঁটে হালকা লিপস্টিক। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যেন আসমান থেকে কোনো একটা পরী আমার সামনে নেমে আসে। আমি যখনই তার দিকে তাকাই, যখনই তার মুখের দিকে তাকাই, আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি যেন দূর দুনিয়ায় কোথাও হারিয়ে যাই। একদিন সে আমাকে বলে, সালমান তুমি আজকে আমাদের বাসায় আসবা। আমি বলি, তোমাদের বাসায় কেন? পরে বলে যে আমার আব্বু মা আজকে বেড়াইতে যাবে, তো বাসায় কেউ থাকবে না, তুমি আমাদের বাসায় আসবা। আমি বলি, দেখো আমি তোমার বাবাকে প্রচণ্ড ভয় পাই, উনি আমাকে মাইর দিতে পারে। পরে বলে, বাবা কিছুই করবে না, তুমি আইসো। আমি বলি আচ্ছা ঠিক আছে, যদি বলো তাহলে আসবো। তো কখন আসবো? ও বলে রাত 1টা বাজে। আমি বললাম, বারে রাত 1টা বাজে আমি আসতে পারবো না, এত রাতের বেলা আমি কীভাবে আসবো? পরে বলে, আমি গেট খুলে দিব, তুমি গেটে দিয়ে আইসো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি গেট খুলে দিও, আমি গেটে দিয়ে আসবো। তো যেমন কথা তেমন কাজ, রাত 1টা বাজে আমি ওদের বাসার গেটে গেলাম। অ্যান্ড গেটে গিয়ে দেখলাম যে গেটের পিছনে দাঁড়ায় আছে। আমি বললাম, গেট খোলো, আমি বাসে আসবো। আমাকে বলেছে না, গেট খোলা যাবে না। আমি বলি কেন? পরে বলতেছে, গেটে তো তালা মারা। আমি বললাম, তো চাবি কই? পরে বলে, চাবি তো দারোয়ানের কাছে। আমি বললাম, তোমাদের বাড়িতে দারোয়ান মানে? আমি তো শুনি না যে কখনো এই বাড়িতে দারোয়ান। পরে বলতেছে, আরে বোকা, চাচ্চুর কাছে চাবি, বাবা তালা মেরে চাচ্চুর কাছে চাবিটা দিয়ে গেছে। তো আমি বললাম, তাহলে আমি ঘরে ঢুকবো কী করে? বলে যে তুমি দেওয়ালের উপর দিয়ে এসে ঘরে ঢুকো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি অনেক কষ্ট করে, একটা সুপারি গাছ ছিল, সুপারি গাছ বেয়ে উপর উঠে দেওয়াল টপকিয়ে আমি ওই পাশে গেলাম। অ্যান্ড সে আমাকে সোজা তার রুমে নিয়ে গেল। আমি জানি না আমার ফিলিংস কতটুকু হলো সেই সময়। তো যখন আমাকে রুমে নিয়ে গেল, আমার হাত পা সব থরথর করে কাঁপতেছে। আমি বললাম যে মানে তুমি আমাকে রুমে কেন নিয়ে আসছো? পরে বলে, শোনো, আমি তোমাকে রুমে আনছি তোমাকে একটা কথা বলার জন্য। আমি বলি, হ্যাঁ বলো। পরে বলো, আমি তোমাকে আজকে বিয়ে করব। আমি বলি, ধুরো পাগলি, এখন কি বিয়ে করা যাবে নাকি? বিয়ে করতে কাজই লাগে, উকিল লাগে, টাকা পয়সা কত কিছু লাগে, আমি এগুলো কোথায় পাবো? পরে বলে, মনে মনে বিয়ে করলে না বিয়ে হয়। আমি বললাম, তার মানে? পরে বলতেছে যে আমি তোমাকে মনে মনে বিয়ে করছি। আমি বলি, তাহলে? পরে, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, তুমি আমার স্বামী, কবুল। এটা বলে সে আমাকে বিয়ে করে আমার হাতটা শক্ত করে ধরলো, ধরে বাতিটা নিভিয়ে দিল। অ্যান্ড যখন বাতিটা নিভিয়ে দিল, তখন আমার মনের ভিতরে
টুকটুক করে ভয় লাগতে শুরু হলো যে বাতি কেন হঠাৎ করে নিভিয়ে দিল। অ্যান্ড একটু পরেই কেউ একজন হঠাৎ করে এসে বাসার দরজায় জোরে জোরে নক করতেছে। যখন দরজায় নক করতেছে তখন আমার বুকের ভিতরটা ধূপ ধূপ করে কাঁপতেছে। আমি বুঝাইতে পারতেছি না যে আমার ভিতরে কী ফিল হচ্ছে। আমি তাকে বললাম যে দরজাকে ধাক্কাইতে আছে। পরে বলতেছে তুমি কোনো কথা বললো না, দেখি কে। এটা বলেই সে লাইটটা অন করে, অ্যান্ড লাইটটা অন করে সে দৌড়িয়ে গিয়ে দরজাটা খোলে। অ্যান্ড দরজা যখন খোলে তার বাবা মা দুজনেই দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি যেন আসমান থেকে পড়লাম। আমি ওর দিকে তাকে ওর বাবা মায়ের সামনে বলতেছি তুমি না বললে যে তোমার বাবা মা বাসায় নেই। ও সাথে সাথে ওর বাবার পাশে গিয়ে দাঁড়ায় বলে যে ওর বাবা ওকে জিজ্ঞেস করে যে ছেলে এভাবে কেন আসছে। ও বলে আমি জানি না। তো ও যখন জানি না বলো ওর বাবা আমাকে কলার চেপে ধরে, অ্যান্ড কলার চেপে ধরে আমাকে প্রচুর মারে। অ্যান্ড আমাকে মারতে মারতে আমার পুরো শরীরে প্রায় রক্ত বের করে ফেলে। একটা পর্যায়ে আমার বাবা ঘুম থেকে উঠে যায়, বাবা আসে, গ্রামের যত মানুষ আছে গ্রামের সব মানুষ চলে আসে। অ্যান্ড আমাকে সেদিন প্রচুর মেরে আমাকে ওদের বাসার সামনে একটা নারিকেল গাছ ছিল, ওই নারিকেল গাছের সাথে আমাকে বেঁধে রাখে। যখন সকাল হয় তখন ওর বাবা গ্রামের সমস্ত ময়মুরব্বীদের ডাকে এবং আমাদের এলাকার চেয়ারম্যানকে ডাকা হয়। ডেকে সবার সামনে ওর বাবা বিচার দিয়ে যে রাতের বেলা আমার মেয়ের ঘরে ঢুকছে। তখন আমি বলি যে আমি ওনার মেয়ের ঘরে ঢুকি না, ওনার মেয়ে আমাকে ডেকে আনছে। তো ওর পরে সবাই জিজ্ঞেস করতেছে যে ওই মেয়ে তোকে ডাকছে। আমি বললাম যে হ্যাঁ ওই আমাকে ডাকছে, আপনারা ওকে জিজ্ঞেস করেন তাহলেই সত্যটা জানতে পারবেন। তারপর সবার সামনে মেয়েকে আনা হলো, এনে জিজ্ঞেস করলো যে তুই কি এই ছেলেকে বাসায় ডাকে আনছিস। ও বলেছে না না, তো আমি তোকে বাসায় ডাকি নাই। তো বলে যে ও কীভাবে তোর রুমে কীভাবে ঢুকলো। তখন বলতেছে ও আমার জানালা ভেঙে ঢুকছে। তো আমি বললাম যে জানালা আমি কীভাবে ভাঙবো, এটা তো ওদের তো বিল্ডিং, আর বিল্ডিংয়ের জানালা কি ভাঙা সম্ভব। তখন বলে যে আপনারা গিয়ে দেখেন ও জানালার যেই স্ক্রু ছিল স্ক্রুগুলো উঠিয়ে জানালা টান দিয়ে খুলো, জানালা দিয়ে ঢুকছে। তখন চেয়ারম্যান সাথে সাথে ওখানে গেল, গিয়ে দেখলো যে হ্যাঁ জানালাটা খোলা। আমার হাত বাঁধা ছিল, আমাকে এখানে নিয়ে দিল যে আমি দেখলাম যে হ্যাঁ জানালাটা এরকম স্ক্রুগুলো খোলা, জানালা গ্রিলটা বাইরে রাখা। তখন আমার আর বুঝতে বাকি ছিল না যে আমাকে ভালোবাসলো শুধুমাত্র আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমাকে কেন ফাঁসালো আমি তখনও সেটা জানি না। আমি একটু পরেই সেটা জানতে পারি যে কেন আমাকে ফাঁসানো হলো। একটু পরে গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তার মানে উদ্দেশ্য হচ্ছে আমাদের এই জায়গা থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য। ওর বাবা ওকে দিয়ে একটা ফাঁদ পেতেছে, যে ফাঁদে আমাকে ফেলেছে, এবং তারপর থেকে আমার জায়গা সম্পত্তিগুলো তারা নিয়ে যাবে। আমি বললাম, আমি সবার সামনে চিল্লিয়া বলতেছি ও আচ্ছা, ওর মেয়েকে বলছি শিউলি আমি এখন বুঝতে পারছি তুমি কেন আমাকে রাতের বেলায় বাসায় ডেকে সবার কাছে ধরা খাওয়াই দিছো। আমাদের ঘরটা ভেঙে দেওয়ার জন্য, তোমাদের বিল্ডিংটা আরও বড় করার জন্য, তোমাদের বাউন্ডারিটাকে সুন্দর করার জন্য। আমি এগুলো বলি, ওর বাপ পায়ের জুতো খুলে সবার সামনে আমাকে ইচ্ছা মতো মারে। একটা পর্যায়ে আমার বাবা যখন আমাকে এসে ধরে, আমাকে সহ আমার বাবাকে দুইজনকে ইচ্ছা মতো ওর বাবা মারে। মেরে আমাদের ঘর থেকে একটা কাপড় চোপড়ও নিতে দেয় না, এক কাপড়ে আমাদের বাসা থেকে বের করে দেয়। আমি আর বাবা ঘর থেকে বের হয়ে যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, কোথায় যাব কী করবো ঠিক বুঝতে পারছি না। চোখে অনেক, আমার চোখ ভর্তি জল, বুক ভর্তি কষ্ট। আমি কোথায় যাব কী করব কাকে কী বলবো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার একটা ব্যাপার আমি আপনাকে বলে বুঝাতে পারবো না, যে আমার বাবা ঠিক সেই মুহূর্তে আমার উপরে কোনো রাগ নাই। আমার বাবা একটাবারও, আমি আমার বাবাকে যত বাবার মুখের দিকে তাকাই বাবা কিছুই বলে না। যে সবাই বলতেছে যে আমি ওই মেয়ের ঘরে ঢুকছে, বাবা কিন্তু আমাকে একটাবারের জন্য এই ব্যাপার নিয়ে কোনো রকম কোনো কথাই বলে না। শেষ পর্যন্ত বাবা আমাকে বলতেছে যে আমরা তো ঘর থেকে কিছু আনতে পারলাম না, আমরা কোথায় যাব। আমি বলি বাবা তাহলে চল আমরা ঢাকায় চলে যাই। তা বাবা বলে যে ঢাকায় কোথায় যাব, আমরা তো আমি তো ঢাকায় কাউকেই চিনি না। আমি বললাম গেলে না একটা ব্যবস্থা হয়ে যাবে। তা আমি বললাম যে তাহলে কিভাবে, বাবা বলে যে কীভাবে যাব, আমাদের কাছে তো তেমন টাকাও পয়সা নাই। তখন আমরা আমাদের গ্রামের বাইরে একটা বাজার ছিল, সে বাজারে যাই। কুদ্দুস কাকার একটা মুদি দোকান ছিল, মুদি দোকানে আব্বা গিয়ে কুদ্দুস কাকার হাত পা ধরে কান্না করে যে দেখেন এইভাবে আমার ছেলেটাকে ফাঁসিয়ে বাসা থেকে আমাদের বের করে দিয়েছে, আমাদেরকে একটা কাপড়ও নিতে দেয় নাই, আমরা এখন কোথায় যাব। তো কুদ্দুস কাকা বলে যে তুই যদি আজকে আমার এখানে থাকিস, আর ওই শিউলির বাপ যদি দেখে যে তুই আমার এখানে আছিস তাহলে আমাকে সহ মারবে, তুই বাবা প্লিজ এখান থেকে চলে যা। তো আমার আব্বা বলতেছে যে ঠিক আছে আমি চলে যাবো, আপনি আমাকে কিছু টাকা দেন। তো উনি আমার আব্বাকে 2000 টাকা দেয়। 2000 টাকা দিয়ে বলে যে তোর চোখ যেদিকে যায় তুই সেদিকে চলে যা। তো বাবা আর আমি সে সময় ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এবং আমরা যখন ঢাকায় আসি তখন মেবি অনেক সন্ধ্যা হয়ে যায়, বাট আমরা কোথায় যাব, হোটেলে থাকার মতো তেমন টাকা পয়সা তো আমাদের হাতে নাই। তো আমি বাবাকে বললাম যে বাবা আমি অনেক নাটক সিনেমাতে দেখেছি যে রেল স্টেশনে থাকা যায়, চলো আমরা রেল স্টেশনে থাকি। তো বাবা আর আমি সেদিন রেল স্টেশনে থাকতে শুরু করি। আমার স্পষ্ট মনে আছে যখন আমরা রেল স্টেশনে যাই, রেল স্টেশনটা একেবারে গুদ্দু ছিল, মানে অনেক মানুষজন রাস্তার এই পাশে ও পাশে বিভিন্ন পাশে শুয়ে আছে। তো আমি আর বাবা একটা দোকানের সামনে একটা লাইট ছিল, সে লাইটের নিচে বাবা আর আমি একসাথে শুইলাম।
তো শুইলাম বাবা আমাকে ধরে, আমি খুব খেয়াল করে দেখলাম যে বাবার চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। আমি বলতেছি, বাবা তুমি কি কিছু বুঝতে পারতেছো না? বাবা বলে, হ্যাঁ আমি বুঝতে পারতেছি, আমাকে ফাঁসানোর জন্য ওরা আজকে এত বছর ধরে চেষ্টা করতেছে, বাট আমারে পারলো না, কিন্তু তোরে এভাবে ফাঁসাই দিল বাবা। আমি বলি, বাবা আমি না শিউলির চালাকিটা বুঝতে পারি নাই। আমার বাবা বলে, মন খারাপ করিস না, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। বাবার এই কথাটা আমার এত ভালো লাগছে যে আমি বলে বোঝাইতে পারবো না। তারপর বাবা আর আমি একসাথে ঘুমিয়ে যাই। কিছু বুঝতে পারি না যে হঠাৎ করে কিছু মানুষ এসে আমাদেরকে মারতে শুরু করে, হাত পায়ে দিয়ে লাথি মারে। তো আমি মানে উঠি দেখি অনেকগুলো লোক এসে মারতেছে। আমি বললাম যে মারতেছেন কেন? পরে বলে, টাকা দে টাকা দে টাকা দে। আমি বললাম যে আর আমাদের কাছে টাকা কোথায়? বলে, যা আছে তা দে। এটা বলে আমার আব্বার মানে লুঙ্গির খোঁচের ভিতরে টাকা ছিল, সেই টাকাগুলো ওরা আব্বার একদম লুঙ্গি টুঙ্গি খুলে এই টাকা সবগুলো নিয়ে যায়। এবং আমি যখন টাকা নেওয়ার জন্য, আমি যতক্ষণ ওদের কাছ থেকে টাকা চিনিয়ে আনার জন্য ট্রাই করি, তখন এই লোকগুলো আমাকে প্রচুর মারে। তো বাবা বলে যে আমার ছেলেটাকে মাইরেন না, আপনারা টাকা নিয়েছেন, কোনো আপত্তি নেই। তারপর তারা টাকা নিয়ে চলে যায়। বাবা আর আমি একসাথেই শুয়ে থাকি। যেন সকাল হয়, আমি বলি যে বাবা কোথায় যাব, আমরা কি করব? আমার বাবা বলে, একটা না একটা রাস্তা ঠিক হয়ে যাবে। তো এটার পাশে একটা রেল স্টেশনের পাশে একটা রিক্সার গ্যারেজ ছিল। তো আমার বাবা কখনো রিক্সা চালায় নাই, একটা সত্য কথা বলি, বাবাকে আমি কখনোই রিক্সা চালাতে দেখি নাই। তো রিক্সার গ্যারেজে গিয়ে বাবা বলতেছে যে আমরা আসলে অনেক বিপদে পড়ছে, আমাদেরকে একটা রিক্সা দেন, আমরা চালিয়ে টাকা দিব। তো মানে আমাদেরকে কোনো পরিচয় নাই, কোনো আইডি কার্ড নাই, কীভাবে রিক্সা দিবে? তাও বাবা বুঝে শোনায় যখন বলে, তখন আমাদেরকে একটা রিক্সা দেওয়া হয়। তো রিক্সাটা বাবা চালায়। বাবা বলে, তুই চালাইতে পারবি না, আমি চালাবো। আমার বৃদ্ধ বাপ রিক্সা চালাতে পারে না। তো উনি যখন যাত্রী ওঠায় তখন উনি হাঁটে। তো যাত্রীরা ওনার রিক্সা থেকে নেমে, আরে ভাই আপনি চালাইতেছেন না কেন, উঠেন না কেন? আসলে বাবা রিক্সা চালাইতে পারে না। তো ওইখানে একটা লোক ছিল রহিম চাচা নামে। তো রহিম চাচা এই ব্যাপারগুলো দেখার পরে আমার বাবাকে একদিন বলে যে এইভাবে আপনি রিক্সা চালাতে পারবেন না। তো সে আমার বাবাকে 5-6 দিন এরকম রাস্তায় ঘুরে রিক্সা চালানো শেখায়। অ্যান্ড 5-6 দিন পরে বাবা কন্টিনিউ রিক্সা চালাতে শুরু করে। তো আমাকে ওই করিম চাচাই আমাকে একটা হচ্ছে গার্মেন্টসে ভর্তি করাই দেয়। আমি ওখানে গার্মেন্টসে কোয়ালিটি সেকশানে কাজ করি। বাট আমার কাজের প্রতি অনেক অ্যাক্টিভ ছিলাম, আমি খুব ভালো কাজ করতে পারতাম, আমি খুব মনোযোগ দিয়ে কাজ করতাম, যার জন্য ওখানে যত মানুষ ছিল তাদের মাঝে মোটামুটি আমি অনেক ভালো কাজ করি। অ্যান্ড এখানে যে সুপারভাইজার, ম্যানেজার থেকে শুরু করে যারা আছে জিএম পোস্টে, ওরা আমাকে প্রচুর পছন্দ করে। আর পছন্দ করার সবচেয়ে বড় কারণ হচ্ছে, যখন আমাদের ডিউটি শুরু হতো সকাল 7টা বাজে, আমি সবসময় 6টা বাজে চলে যেতাম। 6টা বাজে গিয়ে আমি পুরো ফ্লোরটা ঝাড়ু দিতাম। এটা হচ্ছে জিএম এবং হচ্ছে হল সুপার যিনি আছে, ওনার চোখে অনেক ভালো লাগলো ব্যাপারটা। এরপর থেকে উনি আমাকে প্রচুর ভালোবাসে, আমাকে প্রচুর হেল্প করে এবং নিজের হাতে আমাকে অনেকগুলো কাজ শেখায়। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়, প্রায় 2 বছর পরে আমি মোটামুটি এই কাজটা একদম কমপ্লিট করে ফেলি। অ্যান্ড প্রায় মেবি 2.5 বছর পরে একদিন সুপারভাইজার আমাকে ডাইকা বলে যে আমি তো এখানে অনেক দিন ধরে কাজ করি, আমি এখন হচ্ছে পিএম পোস্টে চলে যাব, তো এই পোস্ট আমি তোমাকে দিয়ে যাব। আমি বলি, এই পোস্ট মানে? পরে বলে, আজকে থেকে তুমি সুপারভাইজার। আমি বাসায় প্রকাশ করতে পারবো না কতটা খুশি হলাম। আমাকে সুপারভাইজার বানালো, আলহামদুলিল্লাহ। সুপারভাইজারের বেতন 20,000 টাকা, যেই টাকা আমি কখনো একসাথে চোখেও দেখে নাই। আমি 7,000-8,000 টাকা বেতন পাইতাম। তো 20,000 টাকা সত্যিকার অর্থে আমি আসলে একসাথে কখনো চোখেও দেখি নাই। তো সেদিন 20,000 টাকা আমার স্যালারি শুনে তো আমি অনেক খুশি। আমি বাবাকে গিয়ে বলি যে বাবা তোমার আর রিক্সা চালানো লাগবে না। তো বাবা বলতেছে কেন? আমি বললাম যে আমি তো এখন গার্মেন্টসের সুপারভাইজার হয়ে গেছি। তো বাবা বলে, তাই নাকি? আমি বললাম হ্যাঁ। তো বাবাকে আমি আর রিক্সা চালাইতে দিই না, রিক্সাটা ফিরাই দিই। বাবা বাসায় থাকে, রান্নাবান্না করে, ঘরটর যতটুকু পারে অতটুকু কাজ করে, বাকিটা আমি গিয়ে করি। তো বাবা আর আমি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে যাচ্ছিলাম। তো এভাবে দিন যায়, রাত যায়, একরকম প্রায় 7 মাসের মতো হয়ে গেল। আমি কাজ করি, মোটামুটি ভালো টাকায় ইনকাম করি। আর 20,000 টাকা আমার স্যালারি ছিল। ওভার টাইম মিলে প্রায় আমি 25,000-30,000 টাকার মতো মাসে ইনকাম করতাম। তো একটা মোবাইল ফোন কেনার অনেক শখ ছিল। একটা মোবাইল ফোনও কিনে প্রথম মাসের বেতন পাওয়ার পর। অ্যান্ড বাবা মোবাইলের মাঝে ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ সব কিছুই খুব ভালো হয়ে যাচ্ছিল। তো এরই মাঝে একদিন হঠাৎ করে আমাদের যে দারোয়ান ছিল, আমাদের গার্মেন্টসের যে দারোয়ান এসে আমাকে বলতেছে যে সালমান ভাই, একটা মেয়ে আসছিল ক্যাটারিংয়ে কাজ করবে, আপনি তাকে নেবেন কিনা একটু দেখেন। তো আমি বললাম যে কাজের এক্সপিরিয়েন্স আছে, আগে কোনো গার্মেন্টসে কাজ করছে? পরে বলে, ভাই তা তো জানি না, মেয়েটা কাজের জন্য আসছে, এখন আপনি যদি নেন তাইলে নিতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে মেয়েটা অনেক ভালো কাজ করতে পারবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি দোতলায় নিয়ে আসেন। তো আমি দোতলায় বসেছিলাম একটা কর্নারে, সে মেয়েটাকে নিয়ে আসলো। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি আমার চোখটা বন্ধ করে ফেললাম। আমার কাছে মনে হয় যে আমার চোখে ভেলকি লাগলো। ডিআর ভিউয়ার্স, বিশ্বাস করুন আমি কাকে দেখলাম? আমি দেখলাম সেই মেয়েটাকে।
আজ থেকে 3 বছর আগে যাকে আমি ছেড়ে এসেছি, আমি দেখলাম সেই মেয়েটাকে আজ থেকে 3 বছর আগে যে মেয়েটা আমাকে ঘরে ঢুকিয়ে সবার সামনে আমাকে এলোপাতারিক মায়ের খাওয়ালো, আমি দেখলাম সেই মেয়েটাকে যে মেয়েটার জন্য আমি আমার ঘর বাড়ি সব কিছু ছেড়ে আসলাম। আমি দেখলাম সেই মেয়েটাকে যে মেয়েটার জন্য আমার বাবা রিক্সা চালালো। আমি দেখলাম সেই মেয়েটাকে যে মেয়েটার জন্য রেল স্টেশনে দিনের পর দিন আমি ঘুমিয়েছিলাম। কলিজাটা তখন ঠাস করে উঠলো। আমি তার বললাম, যেই তুই এখানে কি করতেছিস? আমাকে দেখার পর মেয়েটা আর কোনো কথা বলে না, জাস্ট আমার মুখের দিকে তাকায় আছে, তার চোখ থেকে পানিগুলো টপ টপ করে পড়তেছে। আমি বলি, চুরে বাচ্চা তুই এখানে কেন আসছিস? যা এখান থেকে। তো দারোয়ান বলতেছে, ভাই আপনি ওরে চিনেন? আমি বলি, চিনি ভাই, ও একটা কালনাগিনী। আচ্ছা আপনি যান। তো আমি বলতেছি যে তুই এখানে আর কখনোই থাকবি না, এখান থেকে যা, ভাগ এখান থেকে। এটা বলে আমি আমার কাজ শুরু করি। আমি আর ব্যাপারটা একেবারে মাথায় রাখি না। তো বিকেলবেলা যখন আমি আমার কাজ শেষ করি, নিচে আমি দেখি যে গেটে দাঁড়ায় আছে। আমাকে আইসা আমার পা চাইপা ধরছে। আমি বলি, মানে এতগুলো মানুষ ছিল, আশেপাশে অনেক মানুষ, অনেক রিক্সা গাড়ি, সবার সামনে পা চাইপা ধরছে। আমি বললাম যে মানে পা চাইপা ধরছিস কেন, কী হয়েছে, ছাড় আমাকে। তো বলতেছে যে সালমান তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, কেন ক্ষমা করবো কেন? পরে বলতেছে, আমার বাবা সেদিন যা যা আমাকে দিয়ে করাইছে আমি তাই করছি। আমি বললাম, তো তুই তো তোর বাবার কথা চিন্তা করলে, আমার কথা তো চিন্তা করলি না। পরে বলতেছে, বাবা আমাকে বলছে আমি কি করব, আর আমাকে বলছে আমাকে বাবা যেটা শিখিয়ে দিয়েছে আমি সেটাই করছি। আর তুমি আমাকে মাফ করে দাও, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক খুঁজছি, আমি তোমাকে পাই নাই। আমি বললাম, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু তুই এখানে কেন আসলি? পরে বলতেছে, আমার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। আমি বললাম, মারাত্মক ঘটনা মানে কী ঘটনা ঘটছে? তখন সে আমাকে যেটা বললো, সে আমাকে বললো তার কলেজের একটা ছেলের সাথে তার সম্পর্ক হয়। কলেজে একটা ছেলেকে সে খুব বেশি ভালোবাসে, অ্যান্ড ভালোবাসার পরে তার বাবা তার বিয়ে ঠিক করে। যখন বিয়ে ঠিক করে, সেই কলেজের ছেলেটাকে অনেক বেশি পছন্দ করে, অনেক ভালোবাসে, ছেলেটাও তাকে প্রচণ্ড ভালোবাসে। তো সে তার বাবাকে বলে যে, বাবাকে যখন ওই ছেলের কথা বলে, তার বাবা, আমি আসলে বরাবরের মতো বলে রেখেছি, তার বাবা অনেক একরোখা একটা মানুষ, মানে যেটা মাথায় আসবে সেটাই করবে। তো তার কোনো কথা শোনে না, জোর করে মেয়েকে বিয়ে দিয়ে দেবে। অ্যান্ড যখন বিয়ের সাথে সব ঠিক করে ফেলছে, সেদিন ওর বাবার টাকা পয়সা, ট্যাকে যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা নিয়ে ওই রাতের বেলা ওই ছেলের সাথে ভাইগা আসে। অ্যান্ড ভাইগা আসার পরও ওরা প্রায় 1 বছরের মতো সংসার করে। 1 বছরের মতো ছেলের সাথে সংসার করে সব কিছু করে। তো মোটামুটি সব কিছু ভালোই যাচ্ছিল। অ্যান্ড 1 বছর পর ওদের মাঝে প্রচণ্ড ঝগড়া লাগে। অ্যান্ড ঝগড়া লাগার পর একদিন ছেলেটা মেয়েটাকে প্রচুর মারে, অনেক মারার পরে ছেলেটা ওকে ছেড়ে চলে যায়। তো 3 মাসের ঘর ভাড়া বাকিও 3 মাসের ঘর ভাড়া দিতে পারে না, মুদি দোকানের খাবারের বাকি 3 মাস হয়ে গেল, ছেলেটা আর আসতেছে না। তো তাদের বিয়েও হয়েছিল। এখন সে আমাকে বলতেছে যে, সালমান প্লিজ তুমি আজকে আমার জন্য কিছু একটা করো, আমার ঘর ভাড়া নাই, আমার দোকান ভাড়া নাই, আমি থাকতে পারতেছি না। পরে আমি আর বাসায় না গিয়ে তার সাথে সে যেখানে থাকে সেখানে গেলাম। তো তার বাড়ি ভাড়া বাকি ছিল, তার বাড়ি ভাড়া দিলাম, মুদি দোকানের টাকা বাকি ছিল, মুদি দোকানের টাকাটাও দিলাম। দিয়ে আমি তারে বললাম যে কালকে হচ্ছে আপনি চলে আসেন। পরে বলো, আপনি করে বললো না, তুমি করে বলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে তুমি আমার গার্মেন্টসে এসো, আমি তোমাকে একটা কাজ দিব। তো যেমন কথা তেমন কাজ, আমি বাসায় গেলাম, কিন্তু আমি বাবাকে ব্যাপারটা বলি না, কারণ বাবা, আমি জানি বাবা শুনলে হয়তো আরও বেশি কষ্ট পাবে। তো আমার বাবা অনেক নরম মনের মানুষ, বাবাকে কিছু না বলে আমি রাতটা পার করে দিলাম। অ্যান্ড সকালবেলা আমি দেখলাম যে হ্যাঁ, খুব ভোরে সে চলে আসছে। তো আসার পর আমি তার ক্যাটারিংয়ে কাজ দিলাম, কিন্তু সে তো এই কাজ করতে পারে না, দাঁড়াই থাকতে পারে না। হয়তো এই কাজ করার জন্য দাঁড়াই থাকতে হয়, 12 ঘন্টা 14 ঘন্টা দাঁড়ায় কাজ করতে হয়, কিন্তু সে 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করার পরে বসে যায়। আমারও মেয়েটাকে দেখে অনেক খারাপ লাগে। একটা মুহূর্তের জন্য হলেও তো তাকে ভালোবাসছিলাম, একটুর জন্য হলো তো তার প্রতি আমার ভালোবাসা ছিল। আমার অনেক ভালো লাগে কাজ করে। আমি তাকে বলি, একদিন ডাইকা বলি যে আসলে তুমি এসব কাজ করতে পারবা না, ওর পা অনেক ফুলে যায় এবং ও পরে আর হাঁটতে পারে না, ওই এখানে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থেকে তারপরে বাসায় যায়। তো আমি বললাম যে তোমার স্বামীর সাথে কোনো যোগাযোগ আছে? তা আমাকে বলে, তুমি আমাকে একটা হেল্প করবা। আমি বলি, কি হেল্প? পরে বলতেছে, আমাকে একটু কাজী অফিসে নিয়ে যাবা। আমি বলি, কাজী অফিসে কেন? বলে, কাজী অফিসে গিয়ে আমি ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে দিব। তো আমি বললাম, তুমি তাকে বিয়ে করেছো, ডিভোর্স কেন দিয়ে দিবা? তো বলে যে না, আমি ওকে ডিভোর্স দিয়ে দিব, কারণ হচ্ছে আমি জানি ও আর কখনোই আসবে না। এর মাঝে প্রায় আরও 1 মাস ও গার্মেন্টসে চাকরি করতেছে। তো মেবি ওই ছেলের সাথে তার প্রায় 4 মাসের উপরে কোনো দেখা নাই। তো বলে, 4 মাসে যে আমাকে একটা ফোন করে নেয়, আমার কোনো খোঁজ খবর নেয়, সে তো আমার কাছে আর কখনোই আসবে না। আমি বলি, শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি বাড়ি চলে যাও, তোমার আব্বা আম্মা যেহেতু আছে তাদেরকে বুঝে শোনায় বললে তারা বুঝবে। ও বলে যে, সালমান, তুমি আমার আব্বা আম্মাকে চিনো না, আমার আব্বা আম্মা কত কঠিন মনের মানুষ তুমি চিন্তাও করতে পারবে না, আমি এটা কখনোই আমার আব্বা আম্মাকে বলতে পারবো না। আমি বললাম, তো তোমার আব্বা আম্মাকে না বললে তুমি কোথায় যাবা? পরে বলে, আমাকে ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স দিয়ে গার্মেন্টসে চাকরি করবো, আমি দাঁড়ায় কাজ করতে পারি না, তুমি আমাকে বসার কোনো একটা কাজ দিয়ে দাও। তো আমি বললাম, ঠিক আছে, কালকে তো হচ্ছে শুক্রবার, শনিবার, শুক্র শনি 2 দিন বন্ধ, তুমি রোববারে আইসো।
যেমন কথা তেমন কাজ, রবিবারে সে আসে, আয়সা আমরা যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে সে আমাকে বলে যে সে কাজী অফিসে যাবে, কোর্টে যাবে। তো তারা নিয়ে আমি সেদিন কোর্টে যাই, অ্যান্ড কোর্টে যাওয়ার পরে উকিলের মাধ্যমে তাদের ডিভোর্সটা কমপ্লিট হয়। কিছু টাকা পয়সাও লাগে, সে টাকা পয়সাগুলো আমি দিই, কারণ ওর কাছে টাকা ছিল না। 8,000 টাকার মতো লাগছে ডিভোর্স কমপ্লিট করতে। তো আমি 8,000 টাকা উকিলকে দিয়ে তাকে দিয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই। তো সে ওইখানে থাকতেছে, প্রতিদিন আসতেছে, কাজ করতেছে। একদিন সে হঠাৎ করে ঢুলে পড়ে যায়, ফ্লোরে কাজ করতে করতে ঢুলে পড়ে যায়। তো ঢুলে পড়ে গেলে আমি তাকে মানে কোথায় নিয়ে যাব, কী করব, ও বাসায়ও যেতে পারে না, ঠিকমতো হাঁটতে পারে না। সেদিন তার পা অনেক বেশি ফুলে গেছে, কাজের চাপ অনেক বেশি ছিল। তার মানে সে আগের দিন রাতের বেলায় নাইট করেছিল, অ্যান্ড যেহেতু আগের দিন রাতের বেলায় নাইট করেছে, দিনের বেলায় প্রেশারটা সে নিতে পারে নাই। তো আমি তাকে কী করলাম, যে ধরাধরি করে বাসায় নিয়ে গেলাম। অ্যান্ড বাসায় নিয়ে যাওয়ার পর তো বাবা প্রচুর রেগে গেছে ওকে দেখার পর। বাবা আমাকে ডাকে নিয়ে বলতেছে, মানে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, তুই এরও কই পাইছিস। আমি বলি, বাবাকে সব কিছু খুলে বললাম যে বাবা, এই ঘটনা আমি তোমার কাছে বলি নাই, তুমি আমার উপর প্লিজ রাগ করো না। আর মেয়েটা তো অসহায়, এখন কোথায় যাবে তুমি বলো, এছাড়া তো ওর আর কিছু করারও নাই। কিন্তু না, বাবা আমার কোনো কথাই শোনে না, বাবা আমার উপর অনেক বেশি রেগে যায়। রেগে মেয়ে গিয়ে আমাকে বলে যে তুই এই মেয়েকে এখনই বাসা থেকে বের করে দে, এ আমাদের বাসায় থাকলে প্রবলেম হবে। আমি বলি, বাবা এই অসহায় মেয়েটা কোথায় যাবে, ওর শরীরে কত জ্বর, দেখো ওর পা ফুলে আছে, ও তো কিছু করতে পারবে না। তো বাবা বলে যে ঠিক আছে, তাহলে কিছু করতে পারবে না, ও কী করবে, ও ওইখানে কেন আসছে। তো বাবা ওর সাথে প্রথম দিকে একটু খারাপ ব্যবহার করে, তো ও কোনো কিছু বলে না, মোটামুটি সব কিছুই সহ্য করে নেয়। তো আস্তে আস্তে আমি বলি যে ঠিক আছে, আপনার আর কাজ করার দরকার নেই, আপনি বাসায় থাকেন, আর আমি কাজ করে কোনো প্রবলেম নেই, আপনি আমাদের বাসায় খাওয়া দাওয়া করবেন। অ্যান্ড এভাবে চলতে চলতে সে আমাদের বাসায় সব কাজ করতো, আমাদের রান্নাবান্না শুরু করে বাসা পরিষ্কার করা, বাবার টেক কেয়ার করা, বাবার যত্ন করা, আমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, আমার জন্য খাবার দাবার করা, আমার টিফিন বক্সে খাবার ভরে দেওয়া থেকে শুরু করে সে বাসার মোটামুটি সব কাজ করতো। তো এভাবে যেতে যেতে একদিন প্রায় 15-20 দিন কেটে গেল, মোটামুটি সে সুস্থ হলো। তখন আমি তারা বললাম যে একটা কাজ করেন, আপনি আপনার হচ্ছে একটা বাসা ভাড়া করে দিয়ে ওই বাসায় চলে যান, আর গার্মেন্টসে কাজ করতে শুরু করেন। তো আমাকে বলতেছে যে আমি গার্মেন্টসে কাজ করব না। বললাম কেন করবেন না? পরে বলতেছে যে না, আমি গার্মেন্টসে কাজ আর করবো না, আমি সংসার করব। আমি বললাম সংসার তো ভালো, তো সংসার কাকে কাকে পছন্দ করছেন বিয়ে করবেন? তা আমাকে বলতেছে তোমাকে। আমি কি বলবো ঠিক বুঝতে পারতেছি না। আমি বললাম আমাকে, এত বড় লোকের মেয়েকে আমি বিয়ে করবো না। পরে বলতেছে আমি তো বড় লোক ছিলাম, কিন্তু এখন তো নাই, এখন তো গরিব। আমি বললাম যে গরিব হোক আর যাই হোক, আমি এখন হচ্ছে এগুলো পারবো না। তো আমাকে বলতেছে যে না প্লিজ, আমি তোমাকে অনেক পছন্দ করি। তো আমি বললাম যে আমার বাবা এটা কখনোই মানবে না। তো সে একদিন হচ্ছে বাবাকেও সব কিছু বলে, বাবাকেও সব কিছু বলার পরে বাবা রাজি হয় না প্রথম দিকে। প্রায় 1 সপ্তাহের মতো সে বাবাকে তেল মালিশ করতে করতে 1 সপ্তাহ পরে বাবা রাজি হয়। তো বাবা বলে যে ঠিক আছে, ও যেহেতু এখানে আসে, তো বিয়ে শাদী করে কিন্তু ও কখনো ওর গ্রামে যেতে পারবে না, ওর বাবার সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। আমি বললাম ঠিক আছে, যোগাযোগ করতে পারবে না, এখানেও থাকুক। তো আমরা ওই দিন 3 লাখ টাকা কাবিনে বিয়ে করি, বাসায় উকিল এনে হচ্ছে কাজী এনে বিয়ে করি। আমার এত ভালো লাগতেছে যে ভালোবাসার মানুষটাকে পেলাম এত কষ্টের পরেও। আমাদের জায়গা সম্পত্তি চলে গেছে, আমাদের ঘরবাড়ি চলে গেছে, এত কষ্ট পেয়েছি, তারপরও তাকে কাছে পাওয়ার পরে আমার কাছে মনে হলো যে না, মোটামুটি আমার জীবনে অন্তত একটা সুখ ফিরে আসছে। তো তাকে নিয়ে আমার দিনটা অনেক ভালোই কাটতেছে, মোটামুটি সব কিছুই সুন্দর কাটতেছে। প্রায় 6 মাস পরে, 6-7 মাস পরে একদিন সে আমাকে বলে যে তার মায়ের কথা অনেক মনে পড়তেছে। মানে আসলে আমি অফিস থেকে এসে দেখি সে কান্না করতেছে। আমি তার বললাম যে কান্না কেন করতেছো? আমাকে বলে যে আমি মাকে খুব মিস করতেছি। তো আমি বললাম তো মাকে মিস করে এখন কি করা যায়? তো বলো আমাকে একটু তুমি মায়ের সাথে কথা বলাই দাও। তো আমি বললাম যে মায়ের সাথে কথা বলবা? বলে হ্যাঁ। তো আমি বললাম যে ঠিক আছে। তো আমি তার নামে একটা সিম কিনে ওই সিম থেকে তাকে আমি নাম্বারটা দিই। তো সে আজকে কয় বছর পর তার মায়ের সাথে কথা বলে আমি ঠিক জানি না। সে কল দিয়ে তার মায়ের সাথে প্রচুর কান্নাকাটি করে, তার মাও প্রচুর কান্নাকাটি করে। তো কথাবার্তা বলার পরে সে আমাকে বলতেছে যে সালমান, আম্মা বলতেছে যে আমাকে একটু দেখতে আসবে। আমি বললাম যে এটা মোটেও সম্ভব না। পরে বলতেছে দেখো বাসায় না, আমি দূরে কোথাও আম্মার সাথে দেখা করি। আর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, করতে পারো, কিন্তু আব্বাকে বলা যাবে না, মানে আমার বাবাকে বলা যাবে না। তো বলে যে আমি কাউকে জানাবো না। তো ওর মা হচ্ছে গ্রাম থেকে আসে, গ্রাম থেকে আসার পরে ওর সাথে দেখা করে, শুক্রবার ছিল, আমাকে যেতে বলে। আমি বলি যে না আমি যাবো না, ও একাই যায়। ওর মা আসে, ওর মার সাথে দেখা টাকা করে, কিন্তু মানে অবাক ব্যাপার হচ্ছে ওর মার সাথে মানে কোথায় যেন ওই রাত্রেবেলায় থাকে। আমি তাকে রাতের বেলা অনেক ফোন করি, সে আমার কল রিসিভ করে না। অ্যান্ড সকালবেলা আমি তাকে যখন আমি জিজ্ঞেস করি যে তুমি সকালবেলা রিসিভ করে কোথায় ছিলা, তো বলতেছে যে আমি আমার আম্মার সাথে ছিলাম। আম্মার সাথে কোথায় ছিলা? তোমার তো ঢাকাতে কোনো আত্মীয় স্বজন নাই। তো বলতেছে আমি আর আম্মা হোটেলে ছিলাম। তো কেন হোটেলে ছিলাম? বললো যে মা আমাকে এত বছর পর পাইছে, মা আমাকে ছাড়তেছে না, তো এই জন্য আম্মার আমি একসাথে হোটেলে ছিলাম। তো আমি বললাম ভালো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এরপর থেকে সে কন্টিনিউ তার মার সাথে কথা বলে, সবসময় তার মার সাথে কথা বলে, কোনো সমস্যা নেই।
এরকম করে যেতে যেতে একদিন হঠাৎ করে আমার মোবাইলে আমাদের বাড়িওয়ালা ফোন করে। বাড়িওয়ালা ফোন করে আমাকে বলে যে, সালমান আপনি একটু ইমিডিয়েটলি এই মুহূর্তে বাসায় আসেন। তো আমি বললাম যে কেন, কী হয়েছে? পরে বলতেছে যে একটু আসেন তাড়াতাড়ি। তো আমি আমার ওয়াইফের অবস্থা ভালো ছিল না, ভাবলাম যে সে অসুস্থ হয়ে গেলে কিনা। তো তাড়াতাড়ি আমি দৌড়িয়ে, আমার বাসা আমার অফিস থেকে খুব দূরে না, তো দৌড়িয়ে যাই বাসায়। অ্যান্ড বাসার গেটে যাওয়ার পর দেখতে পাই যে অনেকগুলো পুলিশ আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে, এবং ওই পুলিশের মাঝে আমার শ্বশুর, ওই হারামির বাচ্চাও দাঁড়ায় আছে। আমি সরি আসলে এই কথাটা বলার জন্য, আমি তাকেও দেখলাম যেখানে দাঁড়ায় আছে। তো তাকে দেখার পরে তো আমার চোখগুলো একদম কপালে উঠে গেল, এটা কীভাবে কী হলো। তো সামনে গেলাম, যাওয়ার পরে পুলিশ আমাকে ধরে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেয়। তো হ্যান্ডকাপ পরাই দেওয়ার পরে আমি আর কোনো কিছুই বুঝতে পারিনি। আমি আমার বাবাকেও এর আগে বাবাকে হ্যান্ডকাপ পরাই বাবাকে বসায় রাখছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, পুলিশকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে। পরে বলতেছে যে সুর বাচ্চা মেয়ে নিয়ে ভাইগে আসছিস, আবার বলতেছে কী হয়েছে। তো আমি বললাম যে আমি মেয়ে নিয়ে ভাইগে আসছি মানে, পরে বলে যে তুই এই মেয়েকে নিয়ে ভাইগে আসছিস। তো ওর বাবা তখন হচ্ছে ওর বাবাকে পুলিশ ওকে পুলিশ কোনো কিছু জিজ্ঞেস করতেছে না, ওকে পুলিশ কোনো কথাই জিজ্ঞেস করে না যে আমি ওকে পালা নিয়ে আসছি, কেউ কোনো কথাই বলে না। তো ওর বাবা ওকে প্রচুর মারে, আমার সামনে 4-5টা থাপ্পড় দিয়ে ওকে নিয়ে চলে যায়। আমি আর আমার বাবাকে থানায় দিয়ে দেয়। তো আমরা থানার জেলে ছিলাম। তো থাকার পরে আমার একটা পরিচিত বড় ভাই ছিল, উনি একটু মোটামুটি ওই আমাদের ঢাকা যেখানে আমি থাকতাম, আমি আসলে কেরানীগঞ্জে থাকতাম। তো ওইখানে উনি একটু মোটামুটি বড় ভাই, শফিক ভাই হয়তো অনেকেই চিনেন। তো শফিক ভাই হচ্ছে আমাকে বলতেছিল, শফিক ভাই আসছে আমার সাথে দেখা করার জন্য। তো আমি শফিক ভাইকে পুরোটা স্টোরি খুলে বলেছি, শফিক ভাই এই ঘটনা, আমি আসলে আমার কোনো দোষ নাই। তো শফিক ভাই একটা উকিলের মাধ্যমে আমাকে থানা হচ্ছে কোর্টে ওঠানো হয়। তো সাক্ষীর জন্য আমার ওয়াইফকে আনা হয়। আমার ওয়াইফকে যখন আনা হয়, আমার ওয়াইফকে জিজ্ঞেস করা হয় যে সব কীভাবে কী হইলো। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন যে আমার ওয়াইফ হাজারো মানুষের সামনে, উকিলের সামনে, আমার বাবার সামনে, সবার সামনে বলতেছে আমি নাকি তাকে বাসা থেকে ভাগায় নিয়ে আসছি, এবং তাকে বাসা থেকে ভাগে নিয়ে এসে তার যত টাকা পয়সা ছিল সব নাকি আমি নিয়ে গেছি। তো আমি তার বললাম যে এটা আসলে মিথ্যে, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো যে ও আগে একটা বিয়ে করছে, ওই বিয়ের আমি ওকে ডিভোর্স করাইছি, আমাকে সময় দিলে আমি ওই ডিভোর্স পেপার সব কিছু ঠিক করেও আমি দেখাইতে পারবো যে আমার কাছে আমার সব কিছু আছে। তো এরই মাঝে কেমন করে জানি আমার যে শফিক ভাই এই মামলাটা ডিল করছিল, শফিক ভাই জানি কেমন একটু চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড শফিক ভাইয়ের সাথে ওর বাবার সম্পর্কটা অনেক ভালো দেখতেছে, মানে শফিক ভাই আর ওর বাবা একই চেয়ারে বসে আছে। তো ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগলো। তো আমি আর কোনো কথা বলি না, আমাকে ওইখান থেকে আবারও হচ্ছে জেলে নিয়েছে। জেলে আর আমার বাবা একসাথে থাকি। কিন্তু শফিক ভাই আর আমার সাথে দেখা করতে আসে না। আমার টার্গেট শফিক ভাই যদি আমার সাথে দেখা করতে আসে, আমি শফিক ভাইকে সবগুলো ঠিকানা বলবো, যে তাই সে কোথায় বিয়ে করছে, তার কাগজপত্রগুলো কোথায়, কোথায়, আমি সব কিছু বলবো। কিন্তু শফিক ভাই আমার কোনো কথাই শোনে না, মানে আমার এখানে আর ইন টোটাল আমার সাথে কোনোভাবে শফিক ভাই দেখাই করতে আসে না। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে কী হচ্ছিল, আমার সাথে বারবার এগুলো কেন হচ্ছিল। কোনো কিছু বলি না। বাবাও আস্তে আস্তে প্রায় একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার পথে। প্রায় এখানে আমরা কোর্টের এর মধ্যে প্রায় আমার এর মাঝে আমাকে একবার থানায় নিয়ে যায়, একবার কোর্টে নিয়ে যায়, একবার জেলে নিয়ে যায়, কিন্তু কোনো উকিল ধরে না, কিছু ধরে না। আমার পক্ষে কোনো উকিল পাই না। আমি থানা কোর্ট যেখানে যে আমার পক্ষে কোনো উকিল নেই, আমার পক্ষে কথা বলার মতো কেউ নাই। আমি একটা সরকারি উকিলও ধরতে পারি না, কারণ আমার এরকম কোনো মানুষ নেই যে বাইরে থেকে অন্তত আমার জন্য এই হেল্পটা করবে যে একটা উকিল আমাকে ধরাই দিবে। কারণ আমার কাছে তো প্রুফ আছে যে ও আগে বিয়ে করছে, সেখানে আমি সহ গিয়ে ওকে ডিভোর্স করাইছি, সুতরাং আমার কাছে সব প্রমাণ আছে। কিন্তু না, আমি কোনোভাবেই হচ্ছে ওরে করতে পারতেছি না। এবং আমি তাকে যখন বিয়ে করেছিলাম সেটা ডেট আর ওই ডেট তো এক না। ও বাসা থেকে যখন পালাই আসছিল তখন আমি ওকে বিয়ে করছি অনেক পরে, প্রায় 1.5 বছর পরে আমি ওকে বিয়ে করছি। কিন্তু এই কথাগুলো আমি কার কাছে বলবো? এগুলো বলার জন্য তো আমাকে কোর্টে উঠাইতে হবে, আর আমাকে এখন আর কোর্টে ওঠানো হয় না, আমাকে হচ্ছে জেলে রেখে দেওয়া হয়েছে। যেতে যেতে প্রায় 4 মাসের মতো পার হয়ে গেছে, আমার কোনো শুনানি নাই, আমাকে কোর্টে ডাকেও না, এই জেলের ভিতরে পয়চা মরতেছি। 4 মাস পরে একদিন রাতের বেলা আমি আর আমার বাবা একসাথে ঘুমাইছি। বাবার আমি একসাথে ঘুমাইছিলাম। আমার যখন সকালে ঘুম ভাঙে, ফজরের আজান দেয়, বাবার আমি একসাথে নামাজ পড়তাম। ফজরের আজানে দিছে, আমি ঘুম থেকে উঠলাম, উঠা বাবাকে ডাকতেছি যে বাবা নামাজ পড়বো, উঠো। তাই বাবাকে ধাক্কা দিতেছে, বাবা কথা বলে না। তখন আমি বাবাকে শক্ত করে ধরলাম, শক্ত করে ধরার পর দেখলাম যে বাবার শরীরটা অনেক শক্ত হয়ে আছে। আমি তখন বাবাকে নাড়া দিলাম যে বাবা নড়তেছে না। বাবাকে দেখলাম যে বাবার হাত পা সব একেবারে শক্ত হয়ে আছে, যেন একেবারে লোহার মতো। আমি শক্ত করে বাবাকে বুকে ধরলাম, বুকে ধরার পরে বাবার নাকের কাছে আমি আমার আঙ্গুলটা নিয়ে গেলাম। আঙ্গুল নেওয়ার পরে দেখলাম যে বাবার মুখ থেকে কোনো নিঃশ্বাস বেরোচ্ছে না। আমি বুঝে গেলাম যে আমার বাবাই দুনিয়াতে আর বেঁচে নেই।
বাবাকে বুকে জড়িয়ে দিয়ে চিৎকার ধরে কাঁদতে শুরু করলাম। থানার ভিতরে যত কয়েদি ছিল সবাই দৌড়ে আসলো, এসে আমার বাবাকে ধরলো, সবাই বাবাকে বের করলো, আমাকে বের করলো। সবাই বলতেছে যে হচ্ছে মারা গেছে। আমি বিশ্বাস করতে পারতেছি না যে এই বাবা আমার জন্য কত কী করেছে। এই বাবা আমার জন্য দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করেছে। বাবা আমাকে মায়ের অভাব কখনো বুঝতে দেয় নাই। ছোটোবেলা থেকে 4 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি, তখন থেকে বাবা আমাকে কোলে পিঠে করে আজকে এত বড় করেছে। সেই বাবা আমাকে আমার জন্য আমার বাবা মরে যাবে, আমি এটা মানতে পারি না। আমি এটা কোনোভাবেই মানতে পারি না। সবশেষ ওরা আমার বাবাকে বের করার পরে বাবার দাফন কাফনের ব্যবস্থা করা হয়। আমার হাতে শিকল বেঁধে আমাকে নিয়ে যাওয়া হয়। আমার বাবাকে যখন মাটি দেওয়া হয়, তখন আমার বাবার মাটির দিতে আমার বাবাকে যখন মাটি দেওয়া হয়, তো সেখানে কীভাবে জানি আমার সেই শফিক ভাই খবর পায়। শফিক ভাই আসে আব্বাকে মাটি দেওয়ার জন্য। শফিক ভাই সেখানে থাকে। তো আমি শফিক ভাইকে দেখে আমি কথা বলি না। তো শফিক ভাই পিছন থেকে এসে আমার হাতটা ধরার পর বলতেছে যে ছোটো ভাই একটা কথা বলি, তুমি রাগ করো না। আমি বললাম যে ভাই কী বলবেন, আর আমার বাবা তো মরেই গেল, আপনি আমার সাথে একটাবার দেখা করার জন্য আসলেন না। তো বলতেছে যে আমি তোমার সাথে দেখা করতে যাইতাম, কিন্তু কী হয়েছে তুমি ব্যাপারটা জানো না। আমি বললাম কী হয়েছে? পরে বলে যে আমাদের যে কমিশনার আছে সারাউদ্দিন ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ব্যাপারটা নিয়ে যাতে আমি ঘাটাঘাটি না করি। আমি বললাম কেন? পরে বলে তুমি যে এই মেয়েকে বিয়ে করছো, ওই মেয়ের বাবা সারাউদ্দিন ভাইয়ের কাছে কী বলছে আমি জানি না। তা আমি বললাম তাই বলে কি আপনি আমার সাথে দেখা করবেন না? পরে বলে ভাই তুমি আমার মাফ করে দাও, আর যা হবার তা হয়ে গেছে, আমি তোমাকে বের করব। আমি বলি ভাই আমার বাবা যেহেতু মরে গেছে, আপনি আমাকে আর বের করার দরকার নাই। তো 1 সপ্তাহ পরে উনি কীভাবে কাগজপত্র ঠিকঠাক করে আমাকে বের করে। আমি বেরিয়ে আসার পরে আমি সারোয়ার ভাইয়ের বাসায় থাকি। আজকে অনেক দিন ধরে প্রায় 4 মাসের মতো সারোয়ার ভাইয়ের বাসায় আছি। তো সারোয়ার ভাইয়ের মোবাইলের ভিতরে উনি অনেক ভিডিও দেখে, অনেক লাইভ স্টোরি, অনেক ভিডিও দেখে। তো ওই ভিডিওর ভিতরে হঠাৎ করে আমি সারোয়ার ভাইয়ের মোবাইলে একটা লাইভ অনুষ্ঠান দেখতেছিলাম, একটা ফেসবুক পেজের। ওইখানে দেখলাম ভাই আপনার অনুষ্ঠানটা দেখে আমার খুব ভালো লাগলো, যার জন্য আমি আপনার সাথে এই গল্পটা শেয়ার করলাম। আপন ভাই আমি জানি না কেন আল্লাহ আমার কপালটাকে এত খারাপ বানিয়েছে। আমি জানি না আমি কী দোষ করেছি। 4 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, আর নিজের ভুলের কারণে, নিজের গাফিলতির কারণে আমার বাবাকে একরকম আমি নিজেই খুন করেছি। জানি না আল্লাহ আমাকে কেন এত কষ্ট দেয়। আজ আমার কোনো কাজ নেই, কোনো অফিস নেই, কোনো কিছুই নেই ভাই। আমি হচ্ছে শফিক ভাইয়ের বাসায়, এখানে শফিক ভাইয়ের বাসায় আমি থাকতেছি। শফিক ভাই আমাকে রাখতেছে। আর আমাদের যে বর্তমান যিনি কমিশনার আছে সারাউদ্দিন ভাই, উনিও মাঝে মাঝে আমাকে কিছু টাকা পয়সা দেয়। বাট আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, প্রতিদিন আমার অনেক টাকার মেডিসিন লাগে, প্রতিদিন ডাক্তারের কাছে যেতে হয়। অবস্থা খুব ভালো না, জানি না কোন সময় মরে যাই। বাট আমার কথাগুলো যদি আপনি মানুষের কাছে বলেন আমি খুব খুশি হব। এটা ছিল সালমানের শেষ কথা আমার সাথে। ডিয়ার ভিউয়ার্স, আমি সালমানকে কী সান্ত্বনা দিব আমি জানি না যে আমি সালমানকে কী বলবো। বাট আমি আসলে এতটুকুই বলতে চাই যে সালমানের আজকের এই গাফলুতের কারণে হচ্ছে এটা হচ্ছে সে প্রতিটা জায়গায় ইমোশনাল হয়ে গেছে। আসলে এই বাস্তব পৃথিবীটা এতটাই কঠিন, এখানে আবেগ, অনুভূতি আর ভালোবাসার কোনো মূল্য নেই। আপনি নরম হলেই মানুষ আপনাকে চেপে ধরবে। আমি সবসময় একটা কথা বলি যে নরম মাটি পেলে বিড়ালও কিন্তু আঁচড় কেটে যায়। মাটিটা যখন নরম থাকে, কামার যখন কোনো হাঁড়ি পাতিল মাটি দিয়ে বানাতে যায়, তখন সেই মাটিটাকে আগে নরম করে সে তার মতো করে মাটিটাকে পুতুল বানায়, মাটিটাকে পাতিল বানায়, মাটিটাকে যা খুশি তা সে করতে পারে। কিন্তু শক্ত মাটিটাকে আসলে কোনো কিছু করা সম্ভব না। এই জন্য আপনি যখন নরম হবেন, মানুষ আপনাকে দিয়ে কখনো ফুটবল বানাবে, কখনো পুতুল বানাবে, কখনো মুক্তি বানাবে, কখনো এই বানাবে, কখনো সেই বানাবে। সো এই বাস্তব দুনিয়াতে খুব বেশি আবেগ প্রবণিত হওয়া চলবে না, বাস্তবতা দিয়ে চিন্তা করতে হবে। আমি সবসময় একটা কথা বলি, আমি গত ভিডিওতে এই কথাটাই বলেছিলাম যে একটা মানুষ একবার ভুল করলে তাকে ক্ষমা করা যায়, 2 বার ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু 3 বার ভুল করলে তাকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। আপনি সবচেয়ে বড় ভুল করেছেন মিস্টার সালমান, আপনি তাকে বারবার ক্ষমা করেছেন, আর বারবার ক্ষমা করতে করতে আপনি তার কাছে একেবারে বিক্রি হয়ে গেছেন। বাট আমি আপনাকে শেষ পর্যন্ত এই কথাটাই বলবো যে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, সৃষ্টিকর্তা যা করে অবশ্যই ভালোর জন্য করে। আপনার বাবাকে আল্লাহ নিয়ে গেছে, আপনার মাকে আল্লাহ নিয়ে গেছে, আপনাকে আল্লাহ রেখেছে। সো আমি বলবো যে আপনি চেষ্টা করেন। আপনার জীবনে এখন অনেকটা পথ বাকি আছে। জীবনটা কোনো সিনেমার গল্প নয় যে 3 ঘন্টায় শেষ হয়ে যাবে। জীবনটা বাস্তবতার চেয়েও, জীবনটা সিনেমার গল্পের চেয়েও অনেক বেশি কঠিন। সো বাস্তব জীবনে লড়তে হলে আপনাকে আরও অনেক বেশি শক্ত হতে হবে। আপনি সামনের দিকে এগিয়ে যান, আমরা আপনার জন্য দোয়া করি। আপনি অনেক ভালো থাকবেন। নেক্সট কোনো অনুষ্ঠান আমি চেষ্টা করবো আপনাকে কলে এনে আপনার সাথে সবাইকে কথা বলে দেওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অ্যান্ড নিজেদের প্রতি খেয়াল রাখবেন, সরলতা থেকে মুক্ত থাকবেন। নিজেদের প্রতি খেয়াল রাখবেন, সরলতা থেকে মুক্ত থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।